হ্যালো এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি। অধ্যায়টির নাম হচ্ছে কনিক। তোমরা সবাই অবগত আছো, তোমাদের সেকেন্ড পেপার বইয়ের 6ষ্ঠ নম্বর অধ্যায়টির নাম হচ্ছে কনিক। তো আজকে আমরা এই অধ্যায়টিকে একদম ডিটেইলসে বেসিক টু অ্যাডভান্স যত রকমের ম্যাথ আছে, বেসিক্যালি কেতাবুদ্দিন স্যারের মেন বইটাকে আমি বেশি ফোকাস করব, পাশাপাশি এসইউ আহমেদ স্যারের বই। তার মানে আমি দুইটা বইকে কম্বাইন্ড করে পড়াবো। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি কেতাবুদ্দিন স্যারের মেইন বইয়ের উদাহরণ সহ প্রত্যেকটা ম্যাথ করিয়ে দেব ইনশাল্লাহ। দেখো, এই অধ্যায়টা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। যদি আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করি তবে আমি পাবো হচ্ছে, প্রশ্ন অ্যানালাইসিস করলে প্রশ্ন যদি অ্যানালাইসিস করো তবে এখান থেকে পাবো হচ্ছে মাস্ট একটা করে কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের আসছে। প্রত্যেকটা সালেই মাস্ট একটা করে কোশ্চেন থাকে, একটা কোশ্চেন মাস্ট, একটা কোশ্চেন মাস্ট, একটা কোশ্চেন মাস্ট থাকবে। অথবা ব্যতিক্রমে থাকতে পারে, ব্যতিক্রমে থাকতে পারে দুইটা অথবা তিনটা কোশ্চেন থাকতে পারে। তুমি লক্ষ্য করলে দেখবা 2021-22 সেশনে মেবি তিনটা কোশ্চেন আসছিল। যদিও তথ্যটা একদম ক্লিয়ার না আমি, বাট মানে বললাম যে 2021-22 মেবি দেখছিলাম তিনটা কোশ্চেন আসছিল। তাহলে দেখো, তাহলে বুঝতে পারতেছো এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। এই দেখলাম আমরা প্রশ্ন অ্যানালাইসিস, তাহলে এখান থেকে সারসংক্ষেপ হচ্ছে একটা কোশ্চেন মাস্ট থাকবে। সো অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখো এরপরে, যদি তাহলে প্রশ্ন অ্যানালাইসিসটা বুঝতে পারলো, তাহলে এরপরে যদি আমি আলোচনা করতে চাই তাহলে আমি এই অধ্যায়টাকে টার্গেট নিচ্ছি হচ্ছে টোটাল 12টা লেকচারে এই অধ্যায়টা শেষ করব ইনশাল্লাহ। টোটাল 12টা লেকচারে, মোট 12টা লেকচার। এই 12টা লেকচারের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা পার্টে থাকবে হচ্ছে 10টা লেকচার, সেটা হচ্ছে মূল বইয়ের প্রত্যেকটা ম্যাথ, মূল বইয়ের সবগুলো ম্যাথ। এর জন্য বরাদ্দ থাকবে হচ্ছে 10টা লেকচার। এর জন্য বরাদ্দ থাকবে হচ্ছে 10টা লেকচার, মূল বইয়ের প্রত্যেকটা ম্যাথের জন্য থাকবে 10টা লেকচার। আর দুইটা লেকচার থাকবে হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ। সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য থাকবে হচ্ছে 2টা লেকচার। এই টোটাল 12টা লেকচারে এই অধ্যায়টা শেষ করার একটা দৃঢ় পরিকল্পনা করলাম আমরা। ঠিক আছে, যারা ক্লাস আমার প্লেলিস্টটা ফলো করতেছো তারা অবশ্যই মানে চাইলে কেতাবুদ্দিন স্যারের বইটার সাথে রাখতে পারো। রাখলে ওইখান থেকে দেখবা প্রত্যেকটা উদাহরণ সহ প্রত্যেকটা ম্যাথ আমি করিয়ে দিব ইনশাল্লাহ। দেখো তারপরে এখানে আমার বেসিক্যালি ক্লাস ডিউরেশনটা রাখবো হচ্ছে 1 ঘন্টা থেকে 1 আওয়ার থেকে 1 ঘন্টা 20 মিনিট এর আশেপাশে হবে ক্লাস ডিউরেশনটা। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট এর আশেপাশেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চট করে ঢুকে পড়লাম আমাদের এই চ্যাপ্টারটাতে, বেশি কথা না বাড়িয়ে ঢুকে পড়লাম কনিক অধ্যায়টিতে। দেখো, এই অধ্যায়টি তুমি যদি মানে পড়তে যাও, মেন বই যদি পড়তে যাও তবে তো মানে পাগল না বানিয়ে তোমাকে ছাড়বে না। মানে তথ্যাদি, আমি যে তথ্যাদি দিব অবশ্যই মেন বই আছে, হ্যাঁ, বিভিন্ন বইয়ে। তুমি যদি বিভিন্ন রাইটারের বইগুলো ফলো করো দেখবা কয়েকটা বইয়ের সার সংক্ষেপ বলা চলে যেটাকে, বা কয়েকটা বই থেকে আমি কালেক্ট করে এই তথ্যগুলো দিব। বাট প্রত্যেকটা বইতেই তুমি ওই তথ্যগুলো পাবা, বাট দেখবা বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দেওয়া আছে, সাজিয়ে গুছিয়ে দেওয়ার নামই হচ্ছে শিক্ষক। বুঝতে পারছো? তো আমি চেষ্টা করব অনেক সাজিয়ে গুছিয়ে পড়ানোর জন্য, যেটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হয়। কারণ ইন্টারমিডিয়েটের সিলেবাস হচ্ছে হিউজ সিলেবাস, সেখানে সাজিয়ে গুছিয়ে না পড়লে আলটিমেটলি তেমন কিছু করতে পারবে না। দেখো তাহলে আমি এই অধ্যায়টাকে যদি পড়তে চাই তাহলে কি কি আমাকে পড়তে হবে এটা নিয়ে একটু বলি। যে আমার আলোচিত টপিক সমূহ কি, আলোচিত টপিক। দেখো, এই অধ্যায়টাতে তোমার টোটাল 3টা সেগমেন্টে বিভক্ত করা হয়েছে, প্রত্যেকটা বইতে টোটাল 3টা সেগমেন্টে বিভক্ত করা হয়েছে, এক্সট্রা 2টা পার্ট আছে। অর্থাৎ আমরা যদি কণিককে পড়তে চাই তাহলে টোটাল 5টা পার্ট পাবো। একটা পাবো হচ্ছে বৃত্ত, একটা পার্ট পাবো হচ্ছে পরাবৃত্ত, আরেকটা হচ্ছে উপবৃত্ত, 4 নাম্বার হচ্ছে অধিবৃত্ত, 5 নাম্বার হচ্ছে জোড়া সরল রেখা,
জোড়া সরল রেখা, টেনশন নিও না, প্রত্যেকটা বিষয় সম্পর্কে যা লাগবে, যা যা লাগবে একদম অ্যাডমিশন পর্যন্ত সকল কিছুই পড়িয়ে দেব ইনশাল্লাহ। দেখো, তোমরা বৃত্ত চ্যাপ্টারটা পড়ে আসছো, ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে তোমরা বৃত্ত চ্যাপ্টারটা পড়ে আসছো। তোমাদের এইখানে থাকবে হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত আর জোড়া সরলরেখা, এটা তোমাদের জন্য না। তবুও যেই টপিকগুলো লাগবে, মাঝে মাঝে এডমিশনে কিছু কোশ্চেন অ্যাড করে দেয় এই জোড়া সরলরেখা থেকে, যা যা লাগবে একদম পড়িয়ে দেবো ইনশাল্লাহ। দেখো তাহলে তোমাদের এখানে মেন ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এই তিনটা, এই তিনটা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আর দুইটা পার্টের যা যা লাগবে আমি পড়িয়ে দেবো, টেনশন নিও না। দেখো তাহলে শুরু করি। দেখো তাহলে এখান থেকে আহ শুরু করি, শুরু করি। দেখো তাহলে তোমরা যখন ইয়েতে পড়ছিলা, ওই ফার্স্ট ইয়ারে বৃত্ত পড়ছিলা, তখন তোমাদের সবাইকে একটা বিষয় পড়ানোর কথা বা পড়েছো তোমরা, সেটা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। সাধারণ দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি? এই সমীকরণটা ছিল এমন যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এমন একটা সমীকরণ তোমরা পড়েছিলা, যেটাতে এই সমীকরণের মাধ্যমে আমি কণিকের যে পাঁচটা টপিক লিখলাম বা পাঁচটা সেগমেন্টকে লিখলাম, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত আর জোড়া সরলরেখা, এই প্রত্যেকটাকে এই একটা সমীকরণের মাধ্যমে আমি ব্যাখ্যা করব। যদি এমন হয় যে, যদি এখানে এ সমান সমান বি হয়, তার মানে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ার সহগ যদি এক হয়, মানে সেম হয়, এবং এই এ আর বি এর ভ্যালু যদি জিরো অপেক্ষা মাস্ট বড় হতে হবে, জিরো থেকে বড় হয়, এবং এইচ সমান শূন্য হলে, এইচ সমান শূন্য হলে সেটা বৃত্তকে রিপ্রেজেন্ট করবে, সেটা বৃত্তকে নির্দেশ করবে। তাহলে কি পাইলাম? পাইলাম হচ্ছে যদি এ সমান সমান বি হয় এবং এ এবং বি এর ভ্যালুটা যদি জিরো থেকে বড় হয় এবং এইচ সমান শূন্য হলে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো এটা হবে একটা বৃত্ত। দেখো, এই বৃত্তর ক্ষেত্রে যেহেতু আমার এখানে মানে কি বলে স- খুব ইম্পর্টেন্ট একটা পার্ট না, আপাতত এই কনিক চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট পার্ট না, তো আমরা মানে এর জন্য যা যা লাগবে একটু বলে দিই। দেখো, বৃত্তর ক্ষেত্রে তোমরা বৃত্তর সমীকরণ পড়ে আসছিলে এমন যে বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা তোমরা পড়ে আসছিলে। দেখো একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমি কি কি বলছি। এখানে বলছি এ আর বি সমান, দেখো তো এ আর বি সমান কিনা। এ বলতে এক্স স্কোয়ার সহগ ওয়ান, আর বি বলতে ওয়াই স্কোয়ার সহগ এটা ওয়ান, তাহলে কি এ আর বি সমান, এবং এইচ সমান শূন্য। এইচ মানে কি? এক্স ওয়াই যুক্ত টার্ম। এই এক্স ওয়াই যুক্ত টার্মকে মানে শূন্য বানানোর জন্য এইচ সমান শূন্য বসাইছি, তার মানে এই টার্মটা এখানে নেই, তার মানে এটা নির্দ্বিধায় বৃত্তকে রিপ্রেজেন্ট করতেছে। এই বৃত্তের কেন্দ্র কি হবে? তোমরা সবাই পড়ে আসার কথা, এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান হবে হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কে না জানে এটা? সবাই জানার কথা, যেহেতু তোমরা এইচএসসি সেকেন্ড ইয়ার আছো, কনিক পড়তেছো, মানে কি এইচএসসি সেকেন্ড ইয়ার আমি ধরেই নিতে পারি। তার মানে এটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় সূত্র। দেখো, এই হলো বৃত্ত। বৃত্ত এতটুকু জানলেই এখান থেকে আপাতত হয়ে যাবে, আর বৃত্ত যেহেতু নতুন একটা চ্যাপ্টারই আছে বৃত্তর, তো এখান থেকে বিস্তারিতভাবে জানা যাবে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে আমি বলছিলাম, যদি এমন হয় যে এইচ স্কোয়ার মাইনাস এ বি সমান শূন্য হয়, কি বললাম? এইচ স্কোয়ার মাইনাস এ বি, এইচ স্কোয়ার মাইনাস এ বি সমান শূন্য হয়, দেখো এটাকে আমি লিখতে পারি, বা এইচ স্কোয়ার সমান সমান এ বি হয়, এইচ স্কোয়ার সমান সমান এ বি হয়, সেটা রিপ্রেজেন্ট করব পরাবৃত্তকে, সেটা নির্দেশ করব পরাবৃত্ত। আচ্ছা, তাহলে আমরা যেহেতু পরাবৃত্ত সম্পর্কে একদম ডিটেইলসে জানবো, তো এখানে আর ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু দিলাম না, একবারই যেহেতু জানবো। দেখো তাহলে, আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু মাস্ট এ আর বি মানে ইকুয়াল হওয়া যাবে না, কারণ ইকুয়াল হলে তো সেটা বৃত্তের টেন্ডেন্সি দেখাচ্ছে, ইকুয়াল হওয়া যাবে না। আচ্ছা দেখো, তিন নাম্বার,
যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি এর ভ্যালুটা জিরো থেকে ছোট হয়, তবে অথবা আমি যদি এটাকে এভাবে লিখি যে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার, তাহলে কি এটা হবে জিরো থেকে বড়? লিখছি হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি জিরো থেকে ছোট, তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার কি হবে? জিরো থেকে বড়। এটা হলে সেটা রিপ্রেজেন্ট করব উপবৃত্তকে, উপবৃত্ত। তারপরে যেহেতু উপবৃত্ত সম্পর্ক আমরা ডিটেলসে জানবো, তো এখানে আলাদা করে আর কিছু না বলি। দেখো তারপরে যদি এমন হয়, যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি এর ভ্যালুটা জিরো থেকে বড় হয়, বা এটা যদি আমি লিখি তাহলে তোমরা চট করে বলে দাও এটা কি হবে। আমি যদি লিখি এ বি মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এটা মাস্ট জিরো থেকে ছোট হবে। এই শর্তে এটা হবে হচ্ছে অধিবৃত্ত। আমি আবারও বলছি, এই প্রত্যেকটা টপিক তোমাদের, মানে এই প্রত্যেকটা বিষয়গুলো তোমাদের মেন বই কিন্তু দেওয়া আছে, বাট সাজানো গোছানো ভাবে নেই। যদি পড়তে যাও পাগল মাস্ট হয়ে যাবা। দেখো তারপরে, আচ্ছা, জোড়া সরলরেখাটা আমি মানে অন্য এটা লিখতেছি কারণ এটা একটু বড় পার্ট। দেখো তাহলে আমরা এই চারটা বিষয় আপাতত জানলাম যে কোন কোন শর্ত হলে কি কি হবে। দেখো এখন আমরা দেখবো হচ্ছে, দেখো এরপরে যেটা আমাদের ইয়ে হচ্ছে সেটা হচ্ছে জোড়া সরলরেখা। 5 নম্বর হচ্ছে জোড়া সরলরেখা। জোড়া সরলরেখা, জোড়া সরলরেখা হওয়া শর্ত কি? দেখো জোড়া সরলরেখা হওয়া শর্ত হচ্ছে, আমরা যে ওই সমীকরণে যদি এমন হয় যে এ এইচ জি, এইচ জি, বি, সি, এফ, এফ, এই নির্ণায়কের ভ্যালুটা যদি শূন্য হয়, তবে সেটা জোড়া সরলরেখা নির্দেশ করে। কি পাইলাম? মনে রাখবা এইভাবে যে এদিকে দিচ্ছে হচ্ছে এ এইচ জি, এদিকেও এ এইচ জি, এ এইচ জি, আর প্রধান কর্ণটা থাকবে হচ্ছে এ বি সি, এ বি সি, আর বাকি থাকলে হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা সেটা হবে এফ এফ। আশা করি বুঝতে পারছো। দেখো এই নির্ণয়কটাকে তুমি যদি সমাধান করো, তুমি নিজে সমাধান করে দেখবা, এটাকে সমাধান করো, তবে এমন একটা মান পাবা যে এ বি সি প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল টু জিরো। তুমি চাইলে এটাও মনে রাখতে পারো, মানে এটাকে নির্ণয় করার পরে আমি এটা পাইছি, তুমি করে দেখবা এটাই পাবা। এটা সমান যদি শূন্য হয় তবে সেটা জোড়া সরলরেখা নির্দেশ করবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যে জোড়া সরলরেখা, এই বিষয়টা আসলে কি? তোমরা আপাতত এটা সম্পর্কে না ইয়ে করো, মানে আমি যা বলতেছি একটু মেনে নাও। এটা অনার্স লেভেলের কোর্স, অনার্সে যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়বা তারা এটা সম্পর্কে একদম ডিটেলসে জানবা। দেখো এখানে হচ্ছে, ধরো জোড়া সরলরেখা বলতে কি বোঝাচ্ছে, মানে কি ওই সমীকরণটা দুইটা সরলরেখাকে নির্দেশ করবো, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, বিষয়টা তো তাই। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে মানতে একটু কষ্ট হচ্ছে না যে একটা ওই সমীকরণটা আবার জোড়া সরলরেখা কেমনে নির্দেশ করে? না, এটা জোড়া সরলরেখা নির্দেশ করে, একটু মেনে নাও। হ্যাঁ, এটা অনার্স লেভেলে যায় বুঝতে পারবা। এখানে তোমাদের একাডেমিকে তো কোনো কোশ্চেন আসবেই না, আমি বলে শিওর দিয়ে বলে দিতে পারি, এই টপিক থেকে কোনো কোশ্চেন আসবে না। যারা ইঞ্জিনিয়ারিং এডমিশন করবা তাদের হয়তো টুকিটাকি কোশ্চেন আসতে পারে বা নাও আসতে পারে, কিন্তু যেহেতু একদম ডিটেলসে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াচ্ছি, পড়ানোর টার্গেট নিচ্ছি, তো এই বিষয়গুলো একটু জানিয়ে দিই। দেখো তাহলে ওই রেখাটা জোড়া সরলরেখা নির্দেশ করে, তার মানে কি এটা একটা রেখা, এটা একটা রেখা, এক জোড়া সরলরেখা নির্দেশ করবে। এখন তাহলে আমরা একটু দেখি যে যে রেখা দ্বয় বা জোড়া সরলরেখা দ্বয়, জোড়া রেখা দ্বয়, জোড়া রেখা দ্বয় পরস্পর, পরস্পর লম্ব হবে, লম্ব হবে যদি, যদি এই শর্তটা রিপ্রেজেন্ট করে, তার মানে কি এই শর্তটা মানলে তাহলে আমি বলবো হচ্ছে জোড়া সরলরেখা নির্দেশ করে। আর যদি এমন হয় যে A+B=0 হয়, কি বললাম, A+B=0 হয়, ফার্স্ট অফ অল কিন্তু এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, তারপরে A+B সমান যদি শূন্য হয় তবে তারা পরস্পর লম্ব হবে। আবার এই জোড়া সরলরেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে, কি হবে? সমান্তরাল হবে, সমান্তরাল হবে যদি H² = AB হয়। আমি আবারও বলছি, আমরা কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে এই শর্তটা দেখছিলাম যে H² = AB হয়েছিল, কিন্তু
ওইটা কিন্তু আবার এই শর্তকে স্যাটিসফাই করবে না। আমি আগেই বলছি যে এই শর্তর আগে স্যাটিসফাই করতে হবে, এই শর্তর আগে স্যাটিসফাই করতে হবে, তারপর কিনা এই শর্তগুলো মানলে সেটা সরল জোড়া মানে পরস্পর লম্ব হবে না সমান্তরাল হবে, এটা তারপরে কন্ডিশন। ফার্স্ট অফ অল এটা স্যাটিসফাই করতে হবে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই হলো জোড়া সরলরেখা সম্পর্কে এতটুকু জানলে তোমাদের জন্য মোর দেন এনাফ, যেহেতু তোমাদের মানে একাডেমিক কোনো টপিক নয় এটা। দেখো তারপরে, তাহলে এখন আমরা দেখলাম হচ্ছে যে এই দ্বিঘাত সমীকরণের, সাধারণ দ্বিঘাত সমীকরণের মাধ্যমে কণিকের যে পাঁচটা টপিক আছে এই পাঁচটা টপিককে ডিফাইন করা দেখলাম। দেখো এই পাঁচটা টপিককে আবার মানে পাঁচটা বলতে পাঁচটার থেকে একটা কম জোড়া সরলরেখা বা ব্যতিরেকে আর যে চারটা টপিক আছে এই চারটা টপিককে আমরা উৎকেন্দ্রিকতা নামে একটা টপিক পড়বা, জানবা তোমরা সামনে ডিটেলসে জানবা উৎকেন্দ্রিকতার মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তাহলে দেখো আমি আহ যদি টাইটেলটা দেই এমন যে এদেরকে নিম্নোক্ত চিত্রের মাধ্যমেও ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায়। দেখো তাহলে এই বিষয়টা কি, কি 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 এমন চিত্র আঁকতেছি যার মাধ্যমে এটা এগুলাকে ব্যাখ্যা করা যাবে। দেখো বিষয়টা হচ্ছে, মনে করো একটা বক্ররেখা আঁকবো। বক্ররেখাটা হচ্ছে এমন যে এটা হচ্ছে একটা বক্ররেখা, মনে করো এটা হচ্ছে একটা বক্ররেখা। দেখো আমরা যখন বৃত্ত পড়ছি বৃত্তের ক্ষেত্রে কি একটা সেন্টার থাকে না? বৃত্তের ক্ষেত্রে মনে করলাম এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে প্রত্যেকটা পয়েন্টের এই বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব কি সমান না? তবেই তো আমরা এটাকে বলতে পারতাম কেন্দ্র। দেখো এখানে এটা কিন্তু একটা বক্ররেখা, এটা যে একদম বৃত্ত তাও না। এটা এটা তোমরা যখন পরাবৃত্ত পড়বে তখন জানতে পারবে এটা হচ্ছে একটা পরাবৃত্ত। কিন্তু কিভাবে কি হলো এটা পরাবৃত্ত যখন টপিক পড়াবো তখনই বলবো। দেখো তাহলে এটা কিন্তু এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম, যেই পয়েন্ট থেকে এখানকার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান নয়, এখানকার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান নয়, তাহলে কি এটাকে আমরা কেন্দ্র বলতে পারবো? কেন্দ্র বলতে পারবো না, কারণ কেন্দ্র হওয়ার শর্ত হচ্ছে এইখান থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হতে হয়। তাহলে দেখো এটাকে কেন্দ্র বলবো না, এটাকে বলবো আমি উপকেন্দ্র। এটাকে কি বলবো আমি? উপকেন্দ্র। তাহলে দেখো এটা যদি উপকেন্দ্র হয় তাহলে এখান থেকে একটা রেখা টানলাম যে এটা যদি উপকেন্দ্র হয় তাহলে এই রেখাটা বলবো আমি প্রধান অক্ষ। এই রেখাটাকে বলবো প্রধান অক্ষ। এখন কথা হচ্ছে যে ভাই প্রধান অক্ষই কেন বললেন? এটা তো গৌণ অক্ষ বলতে পারতাম, বা অন্য কোনো অক্ষ আসলে আছে কিনা। হ্যাঁ আছে। দেখো এখানে তুমি যদি এইভাবে অনেকগুলা লাইন টানো তাহলে কি এগুলো তো একটা রেখা, মানে কি দুইটা বিন্দুর সংযোগ পথ যদি সরল রেখা হয় তবেই তো সেটা রেখা নির্দেশ করে, তাই তো? সরল রেখা নির্দেশ করে। তাহলে এটাকে প্রধান অক্ষ কেন বললাম? এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষ শীর্ষ শীর্ষবিন্দু, এবং এটাকে বলা হয় উপকেন্দ্র। এটাকে আমি বলবো উপকেন্দ্র। দেখো তাহলে যেহেতু এটা কেন্দ্র নয় তার মানে কি এটা উপকেন্দ্র, আর এটা হচ্ছে শীর্ষ। যেই অক্ষটা যেই অক্ষটা শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রগামী হয় তাকে বলতেছি প্রধান অক্ষ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। দেখো এই উপকেন্দ্রকে আমি যদি সি দ্বারা প্রকাশ করি, সি দ্বারা প্রকাশ করলাম, এবং এখানে একটা রেখা থাকবো সেটা হচ্ছে, এটাকে বলবো আমি নিয়ামক রেখা। এটাকে বলবো নিয়ামক রেখা। নিয়ামক রেখা বা এর অপর নাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষ রেখা। দ্বিকাক্ষ রেখা। দেখো তাহলে এখন এই বক্ররেখার উপরে আমি কয়েকটা বিন্দু দিলাম, এটা একটা বিন্দু দিলাম, এটা একটা বিন্দু দিলাম, এটা একটা বিন্দু দিলাম। দেখো এই বক্ররেখার উপরে কি অসংখ্য বিন্দু আছে না? আমি যে কোনো তিনটা পয়েন্ট চিন্তা করলাম, একটা পয়েন্টের নাম দিলাম হচ্ছে, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট। এখন দেখো এই পয়েন্টগুলা থেকে এই দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব টানলাম, লম্ব দূরত্ব নিলাম, লম্ব দূরত্ব নিলাম, এবং এই যে যে পয়েন্টগুলা এই পয়েন্টগুলোকে একটা করে নাম দিলাম, সেটা এইটাকে নাম দিলাম পি, এটাকে নাম দিলাম কিউ, এটাকে নাম দিলাম হচ্ছে আর। কোনো সমস্যা নাই, দিতেই পারি। এখন আমরা আরেকটা কাজ করলাম সেটা হচ্ছে এই উপকেন্দ্র থেকে এই পরাবৃত্ত মানে এই বক্ররেখার উপরস্থ তিনটা বিন্দু তিনটা দূরত্ব নিলাম, এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, এটা একটা দূরত্ব। তাহলে আমরা কি বলবো? এই দূরত্বটা হচ্ছে
আচ্ছা, এটা হচ্ছে আমি যেহেতু সি একবার লিখছি, তাহলে এই বিন্দুটা সি নাম না দেই, এটাকে দেই হচ্ছে এ বি ডি নাম দেই, হ্যাঁ। কারণ সি একবার দিছি, দুইবার ইউজ করাটা কেমন না। তাহলে এই দূরত্বটা হচ্ছে সিডি, সিবি, সিএ, এই দূরত্বটা এটা এটা নির্দেশ করছে। দেখো তাহলে আমরা বলতেছিলাম যে আহ ওই কি বলে চিত্রের মাধ্যমে এই কণিকগুলাকে বিশ্লেষণ করবো। দেখো কিভাবে। দেখো তোমরা পড়বা হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, যে উৎকেন্দ্রিকতাকে প্রকাশ করা হয় ই দ্বারা। এই ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে এই উপকেন্দ্র থেকে এই বক্ররেখার উপরস্থ যে কোনো বিন্দু দূরত্ব। তাহলে যে কোনো একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে সি এ নিলাম, কেমন? উপকেন্দ্র থেকে এই বক্ররেখার উপরস্থ যে কোনো একটা বিন্দুর দূরত্ব, সেটা নিলাম হচ্ছে সিই, সি এ। এবং ওই বিন্দু থেকে, কোন বিন্দু থেকে? ওই বিন্দু থেকে নিয়ামক রেখার, ওই বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। তাহলে এটা কি হবে? এ আর। এদের যে অনুপাত সেটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। এদের যে অনুপাত সেটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। মাথায় রাখবা একটা, এটা আবার ভুল করেও এটা করিও না যে এ আর ডিভাইডেড বাই সি আর, তার মানে কি এই দূরত্ব ডিভাইড বাই এই দূরত্ব করিও না, তাহলে কিন্তু হইলো না, এই বিষয়টা হবে না। তাহলে হবে হচ্ছে সি এ ডিভাইড বাই, মানে কি উপকেন্দ্র থেকে দূরত্ব ডিভাইডেড বাই এই বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। আশা করি বুঝতে পারছো। দেখো আমি বলতেছিলাম যে এই চিত্রের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করবো বিষয়টাকে। দেখো এখন এসে গেছি, তাহলে আমি এটাকে মুছে দেই। এটা করা যাবে না, এইভাবে করা যাবে না ভুল করেও। দেখো তাহলে এখন যদি উৎকেন্দ্রিকতা সমান সমান শূন্য হয়, তবে এটা বৃত্তকে নির্দেশ করে। উৎকেন্দ্রিকতা শূন্য হলে এটা কাকে নির্দেশ করে? বৃত্তকে। 2 নাম্বার, যদি এর ভ্যালু 1 হয়, এটাকে নির্দেশ করে পরাবৃত্তকে। পরাবৃত্ত, সরি, পরাবৃত্তকে নির্দেশ করে, এটা নির্দেশ করে পরাবৃত্ত। যদি উৎকেন্দ্রিকতার ভ্যালু 1 থেকে ছোট হয়, কি হয়? 1 থেকে ছোট হয়। অথবা এটাকে এভাবে বলা হয় যে উৎকেন্দ্রিকতা হবে 0 থেকে বড়, 1 থেকে ছোট, 1 থেকে ছোট হয়, তবে এটা রিপ্রেজেন্ট করব উপবৃত্তকে। উপবৃত্তকে। আবার যদি এমন হয় যে উৎকেন্দ্রিকতা 1 থেকে বড় হয়, তবে এটা রিপ্রেজেন্ট করব অধিবৃত্তকে। অধিবৃত্তকে। আশা করি বুঝতে পারছো। উৎকেন্দ্রিকতা যদি 0 হয় বৃত্ত, 1 হলে পরাবৃত্ত, 1 থেকে ছোট হলে উপবৃত্ত, আর 1 থেকে বড় হলে অধিবৃত্ত। দেখো এখন একটু মনে রাখার জন্য বলি, তোমরা যখন ওই যে যে আমি যে কিছুক্ষণ আগে ওই সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে বললাম না, সেক্ষেত্রে কিন্তু বলছিলাম যে আহ, উপবৃত্তের জন্য বলছিলাম এইচ স্কোয়ার মাইনাস এ বিটা হবে 0 থেকে ছোট। দেখো এখানেও কিন্তু ছোট চিহ্ন, এখানেও ছোট চিহ্ন, জাস্ট ওইটা, এটা ছিল 0 থেকে ছোট, এটা ছিল এটা হচ্ছে 1 থেকে ছোট, এভাবে মাথায় রাখবা। জীবনে কত কিছু মাথায় রাখতে হবে, একটু ট্রিক্স ট্রুক্স দিয়ে মাথায় রাখিও, তাইলে মনে থাকবো বেশি। দেখো তাহলে আমরা একটা এই বিষয়গুলো দেখলাম। দেখো এখন আমরা এই পরাবৃত্তিটা একটু জানি। দেখো পরাবৃত্তের ক্ষেত্রে আমি যদি লিখি যে সি এ ডিভাইডেড বাই এ আর, তার মানে কি এই বিষয়টা 1 মানে কি? এখান থেকে আমি বলতেই পারি এই বিষয়টা হবে হচ্ছে সি এ সমান সমান এ আর। তার মানে পরাবৃত্তের ক্ষেত্রে তাহলে আমি কি বললাম, কি জানলাম? পরাবৃত্তের ক্ষেত্রে এই উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব এবং এই যে কোনো বিন্দু থেকে নিয়ামক রেখার এই দূরত্বটা সমান। তার মানে কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মনে রাখো যে 1 হইলে তার মানে কি এই দূরত্ব আর এই দূরত্বগুলো সমান হয়। আশা করি বুঝতে পারছো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যারা আমার এই প্লেলিস্ট বা লেকচারগুলো ফলো করতেছো, তারা মানে আমি মনে করি যে যার ইচ্ছা এটা যদিও মানে খাতায় সাথে সাথে লেখা ট্রাই না করে একটু বোঝার চেষ্টা করে, বুঝে স্ক্রিনশট গুলা দিয়ে রাখবা, পরবর্তীতে তোমরা এগুলো বুঝে নিবা। মানে খাতায় নোট করে নিবা। আর নোটের গুরুত্ব তো অপরিসীম, এটা মানে বলে শেষ করার মতো না, নোটের গুরুত্ব অনেক। তাহলে এই হলো আমরা মানে দেখলাম যে কণিকের যে টপিকগুলা, এই টপিকগুলাকে কিভাবে কিভাবে আমরা পড়বো বা কিভাবে কি হয়, এটা আমরা দেখলাম। এখন আমরা তাহলে স্পেশাল স্পেশাল ভাবে প্রত্যেকটা টপিক নিয়ে আমরা বিস্তারভাবে জানবো। তাহলে আমাদের ফার্স্ট টপিক হবে তাহলে পরাবৃত্ত। ফার্স্ট টপিকের নাম হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত, আমরা ফার্স্ট জানবো পরাবৃত্তকে নিয়ে। আচ্ছা, এটার এটার একটা ইংলিশ নাম আছে, সেটা হচ্ছে প্যারাবোলা। পরাবৃত্তের ইংলিশ নাম হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা, এটা মাথায় রাখিও, প্যারাবোলা। আবার এটাকে তার ইয়ে মনে করো না, এটা হচ্ছে প্যারাবোলা। দেখো তাহলে আমরা আজকে জানবো হচ্ছে প্যারাবোলা সম্পর্কে। দেখি কতদূর কি করা যায়।
যারা আমার ক্লাসগুলো ফলো করো, কেউ তাড়াহুড়া করবে না। ধীরে স্থিরে আমরা টোটাল একদম বিস্তারভাবে জানবো, যেহেতু আমাদের লেকচার সংখ্যা আছে, 10টা লেকচার আছে, বরাদ্দ আছে আমাদের জন্য। তাহলে আমরা মানে কোনো কিছুতেই কাবজাব করব না, ঠিক আছে? একদম আস্তে আস্তে ধীরে সুস্থে শেষ করব ইনশাল্লাহ। দেখো তাহলে আমরা পরাবৃত্ত সম্পর্কে জানবো। এর ইংলিশ নাম হচ্ছে প্যারাবোলা, মাথায় রাখিও। দেখো এই পরাবৃত্তর, তাহলে আমরা ওইখানে দেখে আসলাম যে সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা পরাবৃত্তের জন্য শর্ত কি পড়লাম? পরাবৃত্ত হবে তখনই যখন এইচ স্কোয়ার সমান সমান এ বি হবে, এইচ স্কোয়ার সমান এ বি হবে। আবার উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে জানলাম উৎকেন্দ্রিকতা যখন 1 হবে তখন আমরা দেখবো হচ্ছে সেটা পরাবৃত্ত। দেখো আমরা যেহেতু বৃত্তের ক্ষেত্রে পড়ে আসছিলাম যে বৃত্তের একটা নির্দিষ্ট সমীকরণ আছে, সেটা কি ছিল? এমন ছিল না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটা ছিল হচ্ছে বৃত্তের একটা স্ট্যান্ডার্ড সমীকরণ। তাহলে অনুরূপভাবে এই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এদেরও প্রত্যেকটারই একটা করে স্ট্যান্ডার্ড সমীকরণ আছে। হ্যাঁ, অবশ্যই থাকাটাও তো উচিত। হ্যাঁ, অবশ্যই আছে। দেখো তাহলে স্ট্যান্ডার্ড সমীকরণটা কি? যে পরাবৃত্তের নির্দিষ্ট সমীকরণ, নির্দিষ্ট সমীকরণটা হচ্ছে এমন যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। তার মানে কি বললাম? যে যে কোনো একটার উপর বর্গ, কিন্তু লক্ষ্য করে দেখো যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু, এই এটা মাথায় রাখতে হবে, 4a এটা মাথায় রাখতে হবে, সমান সমান 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। দেখো অর, অথবা হতে পারে এমন যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এটা হতে পারে। যেখানে এই দুটার জন্য যেখানে শীর্ষবিন্দু হবে, হচ্ছে আলফা কমা বিটা। তার মানে এখানে আলফা বিটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? এক্স এর সাথে যেটা থাকবো সেটা হচ্ছে আলফা, বি ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বিটা। মাস্ট এখানে চিহ্নটা মাইনাস হতে হবে, মাস্ট চিহ্ন মাইনাস হতে হবে। আর এ কি, এটা সম্পর্কে আমরা জানবো। দেখো তাহলে আমরা এই বিষয়গুলো দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে চিত্র অঙ্কন। দেখো যে পরাবৃত্তটা কিভাবে হয়, কেমনে কি হয়। চিত্র, অঙ্কন। দেখো একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে পরাবৃত্ত, ওই যে যে আমি বললাম যে প্রথমে যে একটা কার্ভ আঁকছিলাম সেটা ছিল এমন, এটাই পরাবৃত্ত। এটাই পরাবৃত্ত। একটা বিষয় লক্ষ্য করলে দেখবা পরাবৃত্তের হাত দুটি, এটা হচ্ছে একটা হাত, এটা হচ্ছে একটা হাত। আমি মানে স্বাভাবিক ভাষায় মানে সাধারণ, একদম সাধারণ হয়ে যেটা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা হাত, এটা হচ্ছে আর একটা হাত। দেখো এই হাত দুইটাই একদম চলতেছে 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 চলতেছে, এইভাবে চলতে থাকবে। তার মানে কি এদের হাত দুইটা মানে পরস্পর সংযুক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, এমন একটা আর কি। তাহলে এই পরাবৃত্তটা কিভাবে আঁকবো? দেখো পরাবৃত্তটা যদি আমি এভাবে না আঁকি, আমি তো এমন হতে পারতো, পরাবৃত্তটা তো এমন হতে পারতো, পরাবৃত্তটা তো এমন হতে পারতো, এমন হতে পারে। তাহলে বিভিন্ন শেপে বিভিন্ন কিছু হতে পারে। এটা আমরা দেখবো, হ্যাঁ, যে কিভাবে কি হয় চিত্র অঙ্কন। তাহলে দেখো ফার্স্ট অফ অল, যে শর্ত নাম্বার ওয়ান, যে এ যদি পজিটিভ হয়, এ ধনাত্মক হলে, এ ধনাত্মক হলে, ধনাত্মক হলে হাত দুটি ধনাত্মক দিকে যাবে, ধনাত্মক দিকে যাবে। ক্লিয়ার? এ যদি ধনাত্মক হয়, আচ্ছা এ ধনাত্মক বলতে কি বোঝাচ্ছি? ধরো এমন দিলাম যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান সমান -4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। তাহলে আমার কি, দেখো তো এই মূল সমীকরণে স্থাপন করার জন্য আমাকে কি দিতে হবে? 4 ইন্টু -a, যেহেতু মূল সমীকরণে এখানে মাইনাস নেই, তার মানে কি এ ঋণাত্মক এখানে। এই বিষয়টাই বলতেছি যে এ যদি ঋণাত্মক হয় তখন এই পরাবৃত্তের হাত দুটি হবে মানে ঋণাত্মক দিকে হবে, আর ধনাত্মক হলে ধনাত্মক দিকে যাবে, এই বিষয়টা। দেখো তারপরে এ সমান সমান যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক যদি হয় তবে পরাবৃত্তের হাত দুটি ঋণাত্মক দিকে যাবে, ঋণাত্মক দিকে যাবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। ক্লিয়ার? আচ্ছা আরেকটা বিষয় এখানে থেকে বলে রাখি, যে আমি যদি এখানে যদি বসাই যে আলফা বিটা জিরো, তার মানে শীর্ষ যদি মূলবিন্দু হয়,
শীর্ষ যদি 0,0 হয় তবে সমীকরণটা কেমন হবে? সমীকরণটা হবে এমন না যে, তার মানে কি আলফাও জিরো, বিটাও জিরো। তার মানে এমন হবে যে এক্স স্কোয়ার সমান সমান 4 a y, অথবা এমন হবে যে ওয়াই স্কোয়ার সমান সমান 4 a x। আশা করি বুঝতে পারছো। তার মানে কি এই সমীকরণগুলো দেখলে চোখ বন্ধ করে বলে দিতে পারবো এর শীর্ষ হচ্ছে 0, 0। এর শীর্ষ হচ্ছে 0, 0। আচ্ছা, দেখো তাহলে আমরা ছিলাম হচ্ছে চিত্র অঙ্কনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে এ যদি ধনাত্মক হয় তবে হাত দুটি যাবে ধনাত্মক দিকে, আর এ ঋণাত্মক হলে হাত দুটি যাবে হচ্ছে ঋণাত্মক দিকে। তাহলে দেখো বিষয়টা কি হতে পারে। ধরো এমন একটা সমীকরণ দিচ্ছে যে এক্স স্কোয়ার সমান সমান 4 a y। এ কোন দিকে? ধনাত্মক দিকে। তার মানে কি এই পরাবৃত্তটা কোন দিকে যাবে? মাস্ট এদিকে, মানে ধনাত্মক দিকে যাবে। এখন এই দিকে যাবে না ওয়াই দিকে যাবে এটাও আমরা জানবো, হ্যাঁ। ধনাত্মক দিকে যাবে। যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হলে ঋণাত্মক দিকে আসবে। তাহলে এই বিষয়গুলো আমরা দেখি কি হয়। আচ্ছা দেখো এরপরে, তারপরে হচ্ছে শর্ত নাম্বার 3 হচ্ছে যদি এক্স এর উপর বর্গ থাকলে, এক্স এর উপর বর্গ থাকলে হাত দুটি ওয়াই অক্ষের দিকে যাবে, ওয়াই অক্ষের দিকে যাবে। একদম সাদামাটা ভাষায় যে এক্স এর উপর বর্গ থাকলে হাত দুটি হবে ওয়াই এর দিকে। আর যদি ওয়াই এর উপর বর্গ থাকে তবে হাত দুটি যাবে হচ্ছে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দেখি এখন কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করি। দেখো তাহলে আমরা দিলাম হচ্ছে এমন যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান সমান 4 a × y - বিটা। তাহলে দেখো তো এটা কোন মানে শর্তগুলোতে মিলছে। ফার্স্ট অফ অল এখানে এ হচ্ছে ধনাত্মক, তার মানে এর হাত দুটি যাবে ধনাত্মক দিকে। এখন এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে না ওয়াই অক্ষের ধনাত্মক দিকে দিকে যাবে, এটা আমি রিপ্রেজেন্ট করবো এই পরের শর্তগুলা থেকে। শর্তগুলা কি? যে এক্স এর উপর যদি বর্গ থাকে, আমরা কিছু এটা দেখলাম যে এক্স এর উপর যদি বর্গ থাকে হাত দুটি যাবে ওয়াই অক্ষের দিকে। তার মানে কি এটা বর্গ কার উপরে? এক্স এর উপরে না? এক্স এর উপর বলতে একদম যে এক্স এর উপরে বিষয়টা এমন না, মানে বুঝে নাও জাস্ট, হ্যাঁ। এগুলো হচ্ছে এইভাবে তোমাকে হয়তো বা কেউ পড়াবে না আমি মনে করি। একদম মানে নিজের মতো করে আমি পড়াচ্ছি, মনে রাখার জন্য। জাস্ট মনে রাখবা, এটা যে একদম স্ট্যান্ডার্ড কোনো বই থেকে লেখা এমন না। মানে চিত্রগুলা দেখে দেখে এগুলা ইয়ে করা আর কি। যাই হোক, দেখো তাহলে এখান থেকে এক্স এর উপর বর্গ আছে, তার মানে কি পরাবৃত্তের হাত দুটি যাবে হচ্ছে ওয়াই অক্ষের দিকে। তার মানে আমি যদি অক্ষরেখা আঁকি, যদি অক্ষরেখা আঁকি তাহলে এই চিত্রটা কেমন হওয়ার কথা? ফার্স্ট অফ অল এটা যাবে হচ্ছে ধনাত্মক দিকে এবং যাবে হচ্ছে ওয়াই অক্ষের দিকে। তার মানে এটা হবে হচ্ছে এমন, মাস্ট এমন হবে, যেটা হচ্ছে এটা হচ্ছে আলফা বিটা, এটা হচ্ছে আলফা বিটা। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? দেখো এরপরে যদি আরেকটা বিষয় লক্ষ্য করি, তাহলে যদি আমি দেখি হচ্ছে যে এমনই ছিল যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4 - ছিল, এখানে ছিল হচ্ছে y - বিটা। যা আছে তাই, জাস্ট এখানে মাইনাস যদি থাকে তবে সেটা এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে হচ্ছে তোমার যে, তার মানে কি এটা হবে ওয়াই অক্ষের দিকে এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। আলফা বিটা কি ধনাত্মক না? তার মানে হবে মাস্ট এখানে আলফা বিটা। তার মানে হবে হচ্ছে এমন, এমন, যেখানে এই আলফা বিটা হচ্ছে এটা, আলফা বিটা এটা। আলফা বিটা মানে কখন কি হচ্ছে এটা আমার মানে একটু তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এই কেন, মানে শীর্ষটা কোথায় অবস্থিত সেখান থেকে তো হবে। মোট কথা হচ্ছে মূল পারপাসটা হচ্ছে এটা যে ধনাত্মক দিকে যাবে না ঋণাত্মক দিকে যাবে, এক্স অক্ষের দিকে যাবে না ওয়াই অক্ষের দিকে যাবে, এটা হচ্ছে মূল পারপাস। দেখো তারপরে যদি আমি দেই যে y - বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4 a × x - আলফা, এটা দিলাম। তার মানে কি বর্গটা কার উপরে? ওয়াই এর উপরে। তার মানে এটা কেমন হবে? এটা যাবে হচ্ছে এক্স অক্ষের দিকে, এটা যাবে হচ্ছে এক্স অক্ষের দিকে এবং কোন দিকে? ধনাত্মক দিকে। তার মানে হবে হচ্ছে এটা এমন, যেখানে সেন্টারটা মানে শীর্ষটা হচ্ছে এটা, আলফা কমা বিটা। আশা করি বুঝতে পারছো। দেখো তারপরে যদি আরেকটা সমীকরণ দেই, সেটা হচ্ছে যদি এমন দেই যে y - বিটা হোল স্কোয়ার সমান সমান 4 × - a × x - আলফা, তাহলে এটা কেমন হবে? এটা হবে একদম সেম, জাস্ট ঋণাত্মক দিকে হবে। জাস্ট কারণ কি এ ঋণাত্মক, তার মানে কি
এক্স অক্ষের দিকে হবে এবং ঋণাত্মক দিকে হবে। ঋণাত্মক দিক বলতে কোনটাকে মিন করতেছি? এটা, এটা যেখানে এটা হচ্ছে আলফা কমা বিটা, এটা হচ্ছে আলফা কমা বিটা। আশা করি বুঝতে পারছো বিষয়গুলো, হ্যাঁ। এখন যদি তোমাকে বলা হয়তো যে এমন যে একটা সমীকরণ আছে যে এক্স স্কোয়ার সমান সমান 4a ওয়াই, তার মানে কি এটা মাস্ট, এটার সেন্টার কি 0 0, তার মানে কি 0 0 থেকে শুরু হবে। এটা কোন থেকে শুরু হবে? 0 0 থেকে শুরু হবে। 0 0 থেকে শুরু হবে এবং কোন দিকে যাবে? এক্স এর উপর বর্গ আছে, তার মানে কি ওয়াই এর দিকে যাবে। ওয়াই এর দিকে গেলে কোন দিকে হবে? ওয়াই এর দিকে যাবে, ওয়াই এর দিকে যাবে। ওয়াই এর ধনাত্মক দিকে যাবে না ঋণাত্মক দিকে যাবে? অবশ্যই ধনাত্মক দিকে। তার মানে কি হবে? কারণ কি এর ধনাত্মক, তার মানে কি পরাবৃত্তটা হবে এমন যেটা শীর্ষ হচ্ছে 0 0। আশা করি বুঝতে পারছি। এখন যদি প্রত্যেকটা টার্মের জন্য এখানে আলফাবেটে 0 করে দিই, প্রত্যেকটা টার্ম কেমন হবে এটা বুঝতে পারার কথা। কারণ কি জাস্ট সেন্টারটা 0 0 হবে, আর কিছু না। দেখো তাহলে আমরা চিত্র অঙ্কন সম্পর্কে জানলাম। এখন আমরা দেখি নেক্সট কি আলোচনা করা যায়। আচ্ছা, এখন আমরা একদম মূল টপিকে ঢুকে যাব। সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমার অক্ষরেখা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এই বিন্দুটা হচ্ছে 0 0 0 0 বিন্দু। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করে দেখো এখানে, আমি যদি একটা ইকুয়েশন দেই, ইকুয়েশনটা হচ্ছে হবে উম ধরো ইকুয়েশনটা দিলাম এমন যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a × x - আলফা। এই ইকুয়েশনটার জন্য আমরা প্লট করব, মানে কিভাবে কি হয় এগুলা দেখব। তাহলে দেখো, তাহলে এই পরাবৃত্তটা কেমন হবে? চিত্র আমি আঁকানো শিখাইলাম, তার মানে কি এই পরাবৃত্তটা হবে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে। এই যেহেতু এ ধনাত্মক, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে যাবে। তার মানে এই পরাবৃত্তটা হবে এমন যে পরাবৃত্তটা হবে, ডোন্ট মাইন্ড, আমার চিত্রটা খুব বেশি সুন্দর না হওয়াটা স্বাভাবিক, কারণ আমি চিত্র আঁকতে পারি না খুব বেশি, একটা ব্যর্থতা স্বীকার করলাম। কেয়ার করার, জীবনটা এমনই। দেখো তাহলে এখানে হচ্ছে এটাকে বলবো আমি প্রধান অক্ষ, সেটা সম্পর্কে তোমরা কিছুক্ষণ আগেই বলে দিলাম। এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। আচ্ছা, এবং এটা হচ্ছে শীর্ষ, সেটা হচ্ছে কি? এটা হচ্ছে শীর্ষ, যেটার বিন্দু হচ্ছে আলফা কমা বিটা। আচ্ছা, এখন এখানে একটা রেখা ছিল কিছুক্ষণ আগে যেটা দেখালাম, এখানে একটা রেখা ছিল, যে রেখাটা ছিল হচ্ছে, আচ্ছা এর উপর লম্ব হতে হবে মাস্ট। এই রেখাটা হচ্ছে নিয়ামক রেখা। এই রেখাটার নাম কি? নিয়ামক রেখা। নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা, আমরা আপাতত নিয়ামক রেখা দিয়েই চিনলাম যে এটা হচ্ছে নিয়ামক রেখা। এখানে একটা বিন্দু ছিল, সেটা হচ্ছে, মনে করলাম এটা হচ্ছে উপকেন্দ্রটা, এটা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র, আচ্ছা এটা হচ্ছে আলফা বিটা, এটা হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, দেখো এখানে এই শীর্ষবিন্দুকে আমি একটা লম্ব রেখা টানলাম, এই শীর্ষবিন্দুকে আমি একটা লম্ব দিলাম, এই শীর্ষবিন্দুকে আমি একটা লম্ব। আচ্ছা, লম্বটা একটু সুন্দর কম হয়েছে, একটু সুন্দর করি, হ্যাঁ, কিছু মনে করিও না। আচ্ছা, মনে করলাম এটাই হচ্ছে লম্ব, মানে এই শীর্ষবিন্দুগামী একটা লম্ব, এটা হচ্ছে শীর্ষবিন্দুগামী লম্ব, এটার নাম হচ্ছে শীর্ষবিন্দুগামী লম্ব। শীর্ষ বিন্দুগামী লম্ব। আচ্ছা, এটা হচ্ছে শীর্ষবিন্দুগামী লম্ব, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে প্রধান অক্ষ। দেখো এখন আমরা যে কোনো একটা পয়েন্ট চিন্তা করি, এখানে যে কোনো একটা পয়েন্ট চিন্তা করলাম, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এবং এখানে একটা, তাহলে আমরা ওই যে আমরা যে ওই উৎকেন্দ্রিকতা এটাকে ডিফাইন করার জন্য এই বিন্দুটা চিহ্নিত করলাম, এটা হচ্ছে এখান থেকে তাহলে একটা লম্ব দূরত্ব নিতে হবে, এই লম্ব দূরত্বটার নাম দিলাম হচ্ছে এম বিন্দু। তাহলে আমরা উৎকেন্দ্রিকতা লিখতে পারি কি? উৎকেন্দ্রিকতা এটা হচ্ছে মনে করলাম সি বিন্দু, সি। আচ্ছা, উৎকেন্দ্রিকতা সি। আচ্ছা, এখন দেখো, তাহলে এই যে আমরা একটা সমীকরণ পড়ছিলাম না, যে এই সমীকরণে এই এ কোনটা নির্দেশ করতেছে? এ হচ্ছে এই দূরত্বটা, এ হচ্ছে এই দূরত্বটুকু, এই দূরত্বটুকু বলা হয় এ।
এই দূরত্বটুকু বলা হয় এ। এটা হচ্ছে এ। এ এটা হচ্ছে এ, সরি, কি হলো এটা? এটা হচ্ছে এ। আর এটা ছিল না, এটা ছিল হচ্ছে প্রধান অক্ষরটা। আচ্ছা, এটা ছিল, এটা হচ্ছে এ। তাহলে এটা যদি এ হয়, তাহলে আমরা দেখলাম হচ্ছে কিছুক্ষণ আগেই পড়লাম, সেটা হচ্ছে এমন ছিল না যে উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে কি, দেখো এই বিন্দুটা যদি শীর্ষ হয় তাহলে কি এইটুকু দূরত্ব থেকে এইটুকু দূরত্ব সমান, কারণ কি আমরা উৎকেন্দ্রিকতা যেহেতু ওয়ান পাইছি, তার মানে কি এটাও তো পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, তাই না? তার মানে এটাও হবে হচ্ছে এ। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। আমরা উৎকেন্দ্রিকতা সমান ধরো জানছিলাম হচ্ছে এই যে এই দূরত্বটা, এই বিন্দুটা যদি এটা হয়, ধরো এই বিন্দুটাকে চিহ্নিত করলাম পি দ্বারা, এটাকে চিহ্নিত করলাম কিউ দ্বারা, তার মানে আমি লিখতে পারি উৎকেন্দ্রিকতা সমান কি সিপি ডিভাইডেড বাই পি কিউ লিখতে পারি। তার মানে এটার সমান যদি ওয়ান হয়, তার মানে কি সিপি সমান সমান এই সিপি সমান সমান পি কিউ, তার মানে এটা হবে হচ্ছে ওয়ান এ মাস্ট। আশা করি বুঝতেই পারছো, না বুঝলে একটু চিন্তা করো তাইলে বুঝতে পারবা। দেখো তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, তাহলে এই টোটাল দূরত্বটা কত? এই টোটাল দূরত্বটা হচ্ছে টু এ। এই টোটাল দূরত্বটা কত? টু এ। এখন একটা বিষয় চিন্তা করো, আমরা যদি উৎকেন্দ্রিকতাকে এই বিন্দুর ক্ষেত্রে চিন্তা করি তবে কি পাবো? সিবি ডিভাইডেড বাই বিএম। তাহলে এটা সমান সমান তো ওয়ান, তার মানে কি পাবো এখান থেকে? পাবো হচ্ছে, এখান থেকে পাবো হচ্ছে আমি সিএম, পাবো হচ্ছে সিবি সমান সমান বিএম। সিবি সমান সমান বিএম। দেখো একটা বিষয় চিন্তা করো তাহলে, সিবি সমান সমান যদি বিএম হয়, তাহলে এইখান থেকে এই টোটাল দূরত্বটা কতটুকু? এখান থেকে এই টোটাল দূরত্বটা কতটুকু? টু এ। তো টু এ হলে এটাও তো টু এ হবে, এটাও টু এ হবে মাস্ট। তুমি যদি এটা এই বিষয়টার মানে না বুঝতে পারো, তাহলে আরেকটা বিষয় চিন্তা করতে পারো। দেখো আমরা যদি এই দূরত্বটা এই দূরত্বটা এখান থেকে টানতাম, এখান থেকে যদি লম্ব দূরত্বটা টানতাম, ধরো মানে জাস্ট বোঝানোর জন্য, যদি এই রেখাটা হয়তো, এই রেখাটা হয়তো আর এই রেখাটা হয়তো, দেখো তো আলটিমেটলি আমরা কি জানতাম, এই টোটাল দূরত্বটা কত? এটাও এ এটাও এ, তার মানে এই দূরত্বটা কত? টু এ। এই দূরত্বটা টু এ। এখন যদি এই দূরত্বটা টু এ হয়, তাহলে এটাও কি ওই উৎকেন্দ্রিকতাকে নির্দেশ করতেছে না? আলটিমেটলি ওই দূরত্ব ওই উৎকেন্দ্রিকতাকে যদি নির্দেশ করে, তার মানে কি আমি বলতে পারি না এটাও হবে টু এ? আমি যদি আরেকটা বিন্দু নিতাম এখানে, এটাও টু এ হবে। আমি যদি আরেকটা বিন্দু নিতাম, এটাও টু এ হবে। ক্লিয়ার কি না? আশা করি ক্লিয়ার। দেখো এখন যদি এই দূরত্বটা যদি টু এ হয়, এই দূরত্বটা যদি টু এ হয়, তাহলে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা টু এ হবে না? আচ্ছা, এখানে একটা বিষয় মিসকনসেপ্ট হচ্ছে আমার, সেটা হচ্ছে এটা হবে না, এটা না দিয়ে আমি এটা দেই, সরি 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 সরি। আমি দিলাম হচ্ছে এইখান থেকে একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে উপকেন্দ্রগামী লম্ব, এই দূরত্বটা টানলাম। আমার দরকার হচ্ছে উপকেন্দ্রগামী লম্ব। আর হচ্ছে এইখান থেকে একটা লম্ব দূরত্ব দিলাম হচ্ছে এটা। এই লম্ব দূরত্বের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করে দেখো, এটাও এ এটাও এ, তার মানে এটা মাস্ট টু এ। তোমরা কনফিউজড হয়ে যাবে, এর জন্য এভাবে দেখানো, এটাও টু এ হবে। তাহলে এটা যদি টু এ হয়, এই বিন্দুটা যে কোনো একটা বিন্দু দিলাম, সেটা হচ্ছে মনে করলাম এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি সিবি ডিভাইডেড বাই বিএম। সিবি ডিভাইডেড বাই বিএম, এটা হচ্ছে এম বিন্দু, তার মানে কি সিবি সমান সমান এম বি হবে। তার মানে কি এই যে বিএম এটা সমান সমান সিবি হবে, তার মানে এটাও টু এ, এটাও টু এ। এটা যদি টু এ হয়, তার মানে তখন এই লম্ব দূরত্ব টোটালটা কি হবে? এই বিন্দুটাকে চিহ্নিত করলাম আমি এন দ্বারা, এটা চিহ্নিত করলাম এন দ্বারা, তার মানে আমি বি এন সমান কি লিখতে পারি? যে তাহলে এটা হবে হচ্ছে উপকেন্দ্রগামী লম্ব, উপকেন্দ্রগামী লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব, উপকেন্দ্রগামী লম্বের, আচ্ছা উপকেন্দ্রগামী লম্বের লম্বের দৈর্ঘ্য সমান সমান হবে হচ্ছে ফোর ইন্টু এ। দেখো কথা হচ্ছে এখানে আবার ওই মোট চিহ্নটা কেন দিলাম? এটা এজন্য দিলাম কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, এজন্য আমি এখানে মোট দিয়ে এ দিলাম। কারণ কি এ তো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, আলটিমেটলি মোট দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে ধনাত্মকে কনভার্ট করে দেয়। তার মানে উপকেন্দ্রগামী লম্বের দৈর্ঘ্য পেলাম হচ্ছে ফোরে। আচ্ছা, এখন একটা বিষয় দেখো,
এটা যদি হয় শীর্ষ আলফা বিটা, তাহলে আমরা এই বিন্দুটা কি পাবো? এই বিন্দুর স্থানাঙ্কটা কি পাবো? এই বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে, দেখো তো, এটা কি এক অক্ষের সমান্তরাল রেখা না? এক অক্ষের সমান্তরাল রেখার জন্য এই যে যে এখানে কয়েক, এখানে কি দেখো তো, এই যে যে এখান থেকে দূরত্বগুলা, এই দূরত্বগুলা কি সমান থাকবে না? সব ক্ষেত্রে কি সমান থাকবে না? এই দূরত্বগুলো সমান থাকবে না? এই দূরত্বগুলোর প্রত্যেকটার ভ্যালু কি আলফা, তার মানে কি এই পয়েন্টটার জন্য, এই পয়েন্টটার জন্য এই দূরত্বটা হবে আলফা। তার মানে আলফার কোনো পরিবর্তন, আচ্ছা আলফা না, না এটা হচ্ছে বিটা, কোটির মান বিটা। তার মানে এখানে চেঞ্জ হবে শুধু কি আলফা। তার মানে এটা হবে হচ্ছে আলফা প্লাস এ কমা বিটা, আলফা প্লাস এ কমা বিটা। জানি না বুঝতে পারছো কিনা, আমি আবার বলতেছি, আলফা প্লাস এ কমা বিটা হবে এটা। কেন হবে? কারণ দেখো, তুমি যখন, আমি যখন এই আলফা বিটা চিন্তা করছি, তার মানে কি, তার মানে কি এইখান থেকে, এইখান থেকে এইখান থেকে একটা লম্ব টানবো, এই লম্বের ক্ষেত্রে এইটুকু হবে আলফা, এইটুকু হবে বিটা, তাই তো? কারণ আমরা এক্স অক্ষ, এক্স ওয়াই অক্ষ চিন্তা করলে এইটুকু যদি এক্স, এটা যদি চিন্তা করি এক্স ওয়াই, তার মানে কি এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, এইটুকু দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে দেখো অনুরূপ ভাবে, তাহলে এটা হবে হচ্ছে, যেহেতু আমরা অক্ষরেখার সাথে তুলনা করতেছি, তার মানে এটা হবে এইটুকু দূরত্ব হবে আলফা, এইটুকু দূরত্ব হবে বিটা। এখন দেখলাম হচ্ছে এখান থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব যেহেতু সেম, তার মানে কি বিটা সেম, শুধু চেঞ্জ হবে কি আলফা, আলফা কি এখানে আছে আর এখানে গেছে, তার মানে এটা কতটুকু দূরত্ব যাবে, সামনে যাবে, এই এ পরিমাণ দূরত্ব সামনে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো তার মানে আমরা পাইলাম হচ্ছে এই বিন্দুটা হচ্ছে আলফা কমা বিটা, আলফা প্লাস এ কমা বিটা। তাহলে এখন আমি যদি এই রেখার সমীকরণ দেখি, সমীকরণটা কি হবে? দেখো সমীকরণটা হবে, তোমরা অবশ্যই জানার কথা, যে এটা কি, এই রেখাটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না? উপকেন্দ্রগামী লম্বটা কি ওয়াই অক্ষের সমান্তরাল না? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স সমান সামথিং, এক্স সমান সামথিং। তার মানে এক্স সমান সামথিং বলতে কোনটা, এটা এক্স সমান সমান এটা। তাহলে এই রেখার সমীকরণ কি হবে? এই রেখার সমীকরণ হবে এক্স সমান সমান আলফা প্লাস এ। আশা করি বুঝতে পারছো, এই রেখার সমীকরণ হবে আলফা প্লাস এ। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এই পয়েন্টটা কি হতে পারে বলো তো? এই পয়েন্টটা কি হতে পারে? এটাকে বলা হয় নিয়ামক রেখার পাদবিন্দু, নিয়ামক রেখার পাদবিন্দু, পাদবিন্দু। তাহলে অবশ্যই তোমরা গেস করতে পারছো, তাহলে এই বিন্দুটা হবে এমন, যেহেতু এখানে বিটা সেম, তার মানে হবে হচ্ছে আলফা মাইনাস এ কমা বিটা, আলফা মাইনাস এ কমা বিটা। তাহলে এটাও তোমরা গেস করতে পারতেছো, তাহলে এই রেখার সমীকরণ কি হবে? এটাও তো ওয়াই অক্ষের সমান্তরাল, তাই তাই কি না? তাহলে এই রেখার সমীকরণ হবে, সমীকরণ হবে হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ, এটা হবে এই রেখার সমীকরণ, এই মানে নিয়ামক রেখার সমীকরণটা। তাহলে এখন যদি এই রেখার সমীকরণ বের করতে চাই, তাহলে কি হবে? এটা হচ্ছে শীর্ষবিন্দুগামী লম্ব। তাহলে এই রেখার সমীকরণ কি হবে? এই রেখার সমীকরণ অবশ্যই হবে, এটা কি, এটা যদি না পারো তাহলে তুমি তো মানে আমার মানিজ্যত রাখবা না মনে হয়। তাহলে দেখো এই রেখাটা কি ওয়াই অক্ষের সমান, এটা কি ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করতে, না ওয়াই অক্ষকে না, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষ তো এটা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে কি হবে? এক্স সমান সামথিং, এক্স সমান সামথিং বলতে কোনটা, এটা? ক্লিয়ার কিনা বলো? এক্স সমান সামথিং, এক্স সমান আলফা, এটা হচ্ছে হবে হচ্ছে তোমার সেই মানে শীর্ষবিন্দুগামী লম্ব রেখার সমীকরণ। এখন আমরা দেখবো হচ্ছে, আমরা আসলটাই জানি নাই, সেটা হচ্ছে পরাবৃত্ত, কি বলে, এই প্রধান অক্ষের সমীকরণ কি হবে? এটা হচ্ছে প্রধান অক্ষ, তার মানে এর সমীকরণ কি হবে? প্রধান অক্ষের সমীকরণ কি হবে? প্রধান অক্ষের সমীকরণ কি হবে? দেখো প্রধান অক্ষের সমীকরণ হবে হচ্ছে, এটা কি ওয়াই অক্ষের মানে কি এক্স অক্ষের সমান্তরাল রেখা না? এক্স অক্ষের সমান্তরাল রেখার যে কোনো রেখার সমীকরণ হয় ওয়াই সমান সামথিং, ওয়াই সমান সামথিং বলতে কি বোঝাচ্ছে? দেখো তো এখান থেকে প্রত্যেকটার ডিস্টেন্স কি সমান না? এখান থেকে প্রত্যেকটা ডিস্টেন্স কি এখানে সমান না? তার মানে এই ডিস্টেন্সটা কি হবে? তার মানে হবে হচ্ছে ওয়াই সমান এক্স, কি বলে, এক্স অক্ষ সমান্তরাল রেখা ওয়াই সমান সমান সামথিং, সামথিং কোনটা? বিটা, কারণ কি প্রত্যেক পয়েন্টে বিটা সেম, তার মানে হবে হচ্ছে বিটা, ওয়াই সমান সমান বিটা। আশা করি বুঝতে পারছো বিষয়গুলো, মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়গুলো মাথায় রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে, এগুলো দাগিয়ে দিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু, আর হচ্ছে এটা। আচ্ছা, এই হলো মোটামুটি
বিষয়গুলো আমি একটা চিত্রের মাধ্যমে দেখানোর ট্রাই করলাম। এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে উম আমরা ওইটা দেখো, আমি যে মানে আপাতত দেখাই দিই, পরে ইয়ে করতেছি, ব্যাখ্যা করতেছি কি হয়, কিভাবে কি হয় এই বিষয়টা। সেটা হচ্ছে উপকেন্দ্র থেকে এই পরাবৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দু চিন্তা করলাম, এই বিন্দুটা দিলাম হচ্ছে ধরো টি বিন্দু। এই টি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম হচ্ছে এক্স নট কমা ওয়াই নট, এক্স নট কমা ওয়াই নট। তাহলে এখন আমরা দেখব এই উপকেন্দ্র থেকে এই টি বিন্দুর দূরত্ব কতটুকু হবে, এটা আমরা দেখব। এই দূরত্বটা হবে হচ্ছে তোমার এস টি। এই দূরত্ব, দূরত্ব আর সমান সমান হবে হচ্ছে তোমার এক্স মাইনাস আলফা প্লাস, সরি, এটা এক্স হবে না, এক্স নট হবে, এক্স নট মাইনাস আলফা প্লাস এ হবে। এটা এটা হবে, কেন হবে এটা আমি বুঝাচ্ছি। মানে আন্দাজে কোনো, মানে কোনো কিছু মুখস্থ করাকে আমি নিজেই বিশ্বাস করি না, তোমাকে কেন মুখস্থ করতে বলবো, মুখস্থ করবো না, এটা আমি বুঝাই দেবো কিভাবে হয়, এটা প্রমাণ করে দিব। আচ্ছা, তাহলে এটাই প্রমাণ করা যাক। আশা করি বুঝতে পারছো বিষয়টা। না বুঝলে মানে একটু চিন্তা করো, তাইলে বুঝতে পারবে, একদম সহজ বিষয়। দেখো আমরা লাস্টের যে টপিকটা, মানে যে বিষয়টা নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব। মনে করো এটা হচ্ছে সেই অধিবৃত্ত, কি বলে, পরাবৃত্তটা। এই পরাবৃত্তের উপস্থিত যে কোনো মানে এর উপকেন্দ্র হচ্ছে এটা, সেটা দিলাম হচ্ছে, কি পাইছিলাম হচ্ছে আলফা প্লাস এ কমা বিটা, এটা পাইছিলাম। চিত্র মানে সমীকরণ কোনটা ছিল, সমীকরণ কিন্তু এটার জন্য যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 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 4 a × x মাইনাস আলফা। এই সমীকরণের কিন্তু মানে চিত্রটাই ছিল এমন। তার মানে কি, এই সমীকরণ সাপেক্ষে সবকিছু আমরা আগাচ্ছি এটা নিয়ে। দেখো, তাহলে এখানে ছিল হচ্ছে উপকেন্দ্রগামী লম্বটা। আমার উদ্দেশ্য হচ্ছে এই পরাবৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দু দিলাম হচ্ছে এক্স নট কমা ওয়াই নট, এবং এই বিন্দুটাকে চিহ্নিত করলাম হচ্ছে টি দ্বারা। তাহলে আমার, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই এস টি সমান সমান কি হবে, এস টি সমান কি হবে। একটা বিষয় লক্ষ্য করে দেখো, এটা কি পরাবৃত্তের উপস্থ যে কোনো একটা বিন্দু না টি বিন্দুটা, তাহলে কি এই বিন্দু দ্বারা এই পরাবৃত্তটা অবশ্যই সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করলে আমরা পাবো হচ্ছে ওয়াই নট মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান 4a × x নট মাইনাস আলফা, এটা পাবো। ক্লিয়ার? এখন এটা যদি পাই, তার মানে এখন আমার দরকার হচ্ছে এই লম্ব দূরত্বটা, এটা ছিলাম হচ্ছে সি দ্বারা। তাহলে দেখো সিটি সমান সমান কি হবে, সিটি সমান সমান হবে হচ্ছে √অফ এক্স নট মাইনাস আলফা মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই নট মাইনাস বিটা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি দূরত্বটা বের করি তাহলে কি পাবো, দেখো এখান থেকে আমি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে এক্স নট স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস এ স্কোয়ার -2, এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস হবে -2 আলফা ইন্টু এক্স নট হবে। আর এটা হবে হচ্ছে মাইনাস প্লাসে -2 এ এক্স নট হবে, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে +2 এ আলফা হবে। আচ্ছা, তারপরে এটা হবে রোড, চিন্তা করে নাও একটু, হ্যাঁ এটা চিন্তা করে, এর উপর টোটালের উপর রোড আছে। এখন দেখো এটার সমান কি পাইছি আমি, এটার সমান সমান পাইছি হচ্ছে এটা। তাহলে আমরা এটা বসাই দিই, বসাই দিলে কি পাবো, প্লাস 4a x, গুণ করে দিলাম 4a x নট মাইনাস 4 a আলফা, এটা পাইলাম। তাহলে এখান থেকে আমরা যদি ইয়ে করি তাহলে কি পাবো, দেখো একটা বিষয় চিন্তা করো, তাহলে এখান থেকে পাবো হচ্ছে এক্স নট স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর এখান থেকে দেখো এখানে কি আছে, 2 আলফা, 2 আলফা এক্স নট, এখানে কোথাও আছে 2 আলফা এক্স নট? নাই। তার মানে এখানে থাকবে হচ্ছে -2 আলফা এক্স নট থাকলো। এখানে আছে হচ্ছে -2 a x নট, এখানে আছে হচ্ছে 4a x নট প্লাস 4a x নট, তার মানে থাকবে হচ্ছে +2 a x নট। আবার এখানে আছে হচ্ছে +2 a আলফা, এখানে আছে হচ্ছে -4 a আলফা, তার মানে এটা হচ্ছে -2 a আলফা। দেখো এখানে আবার সূত্র পড়ছে, তাহলে ওই পূর্বের সূত্রটা, এই সূত্রটা হবে এমন যে √অফ এক্স মাইনাস না এক্স নট মাইনাস আলফা প্লাস এ হোল স্কোয়ার, এটা আসবে এটা।
তুমি এই সমীকরণটা ইয়ে করো, তাহলে কি এক্স স্কোয়ার, এক্স নট স্কোয়ার আলফা স্কোয়ার, আর হচ্ছে তাহলে কি আলফার সাথে এক্স নট, তার মানে কি এটা প্লাস মাইনাসে মাইনাস, আর হচ্ছে এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, কি বলে প্লাস প্লাস প্লাস, আর আর এটার সাথে যখন করবো এটার সাথে তখন মাইনাস প্লাস মাইনাস। তাহলে আলটিমেটলি আমরা কি পাইলাম, পাইলাম হচ্ছে এক্স নট মাইনাস আলফা প্লাস এ। আশা করি বুঝতে পারছো। টি সমান সমান পাইলাম হচ্ছে এক্স নট মাইনাস আলফা প্লাস এ। ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। দেখো, এটা জানলাম হচ্ছে আমরা এই সমীকরণের জন্য, মানে সমীকরণটা ছিল হচ্ছে এমন যে এই সমীকরণের জন্য জানলাম আমরা যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান 4a × x - আলফা। এটার জন্য জানলাম হচ্ছে আমরা এটা। এখন তোমাদের কাজ হচ্ছে, আচ্ছা তোমাদের কাজ বলতে আমি আরেকটা টপিক এখান থেকে পড়াই দেই, তাহলে এই মোটামুটি পরাবৃত্তির যে টোটাল টপিকগুলো এগুলা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে স্পর্শক। স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ নির্ণয় করব আমরা। স্পর্শকের সমীকরণ নির্ণয়, দেখো তাহলে স্পর্শক বলতে কি বোঝায়? স্পর্শক বলতে কি বোঝায়? তোমরা যখন ডিফারেন্সিয়েশন পড়ছো তখন এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানার কথা। স্পর্শক বলতে কি বোঝায়? স্পর্শক হচ্ছে, ধর মনে করি আমি এমন একটা পরাবৃত্ত আঁকলাম, এটা হচ্ছে সেই পরাবৃত্তটা, যদি আমার স্কেচটা সুন্দর না, একটু ডোন্ট মাইন্ড, মাইন্ড করিও না, হ্যাঁ, একটু মেনে নাও। ধরে নাও যে মানে ভাইয়া খুব ভালো চিত্র আঁকতে পারে না, কি আর করার। মনে করলাম এটা হচ্ছে একটা স্পর্শক, এটা হচ্ছে একটা স্পর্শক। এই স্পর্শকের বিন্দুটা জানি না, এটা আমরা বের করব বিন্দুটা কি হয়, এটাও আমরা দেখব। এখন এটার ধরে নিলাম, এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা স্পর্শক। মানে স্পর্শ বলতে পরাবৃত্ত যার শীর্ষটা হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত, মূল বিন্দুতে অবস্থিত, তার মানে এটা কোন অক্ষের দিকে, দেখো তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে এটা কোন অক্ষের দিকে, তাহলে এটা এই এর সমীকরণটা কেমন হবে? সমীকরণটা হবে এমন যে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। এটা হবে তার সমীকরণটা অবশ্যই, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে মানে সমীকরণ থেকে চিত্র অঙ্কন এটা দেখলাম, তার মানে কি অবশ্যই এখন চিত্র থেকে সমীকরণ আঁকতে পারবো। তা নিলে তো মানে হইলো না। যে আমরা একটা বিষয় শিখে যদি ওই বিষয়টাকে ইনভার্স করে দেওয়া হয়, সেটাই যদি না পারি তাহলে কি শিখলাম? লাভ নাই তো। আশা করি বুঝতে পারছো। কারণ কি দেখো তো, এটা কি এক অক্ষের দিকে, তার মানে কি ওয়াই এর উপর বর্গ হবে, আর হচ্ছে ধনাত্মক দিকে তার মানে কি এ ধনাত্মক হবে। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার। দেখো এখন এখন আমরা দেখবো হচ্ছে এই যে যে স্পর্শক, এটাকে বলা হয় স্পর্শক। স্পর্শক, এখন বলো স্পর্শক আর ছেদকের মধ্যে পার্থক্য কি? স্পর্শক কি, ছেদক কি? এটা হচ্ছে ছেদক। এটা হচ্ছে ছেদক। ছেদক কি মানে দুইটা পয়েন্টে ছেদ করবো, আর স্পর্শক হচ্ছে যে কোনো একটা পয়েন্ট দিয়ে যাব। ক্লিয়ার? এখন আমরা এই স্পর্শকের সমীকরণ বের করব। দেখো তোমরা যখন ওই ডিফারেন্সিয়েশন পড়ছিলাম তখন তোমরা অবশ্যই জানতা যে এটা যদি এই কার্ভের সমীকরণ হয়, তবে এই কার্ভের উপস্থ যে কোনো স্পর্শকের ডাল হবে হচ্ছে ঢাল। ডাল হবে হচ্ছে ঢাল এম সমান হবে হচ্ছে dy/dx। এটা হবে তার ঢাল। ক্লিয়ার? তাহলে আমরা, আমার দরকার কি এখান থেকে dy/dx? একদম আমি মানে এটা মাথায় রাখিও যে আমি যতটুকু মানে যতটুকু বিশ্লেষণ করা সম্ভব তোমাদের ইন্টার লেভেলটাকে বা ইন্টারের ম্যাথকে আমি ততটুকু এক্সটেন্ড করে ডিটেলসে বলি। এগুলা কিন্তু মানে আমি চট করে এড়িয়ে যেতে পারতাম, যে শুধুমাত্র ওই যে যে আমি কিছুক্ষণ আগে তোমাকে যে এই দূরত্ব নির্ণয়ের যে মানে সূত্রটা দিলাম, এই সূত্রটা কিন্তু চট করে আমি দিয়ে এগিয়ে যেতে পারতাম, বাট না, আমি চাই যে স্টুডেন্টরা শিখুক। বুঝতে পারছো? আর তারই প্রেক্ষিতে এই এগুলা করা ক্লাস, এজন্য মানে ক্লাস ডিউরেশনটা যদি একটু বেশি হয় এটা নিয়ে মানে হতাশ হয় না, মানে শিখো যে বিষয়গুলো কি আসলে কিভাবে হয়, ম্যাথমেটিক্স শিখবা না? দেখো তাহলে তোমরা এখানে পড়ছিলা হচ্ছে যে স্পর্শকের ডাল হচ্ছে dy/dx। তাহলে এখান থেকে আমরা dy/dx কিভাবে বের করব? তাহলে দেখো সমীকরণটা দেওয়া আছে হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। দেখো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এই 2y হবে এখান থেকে। ওয়াই স্কোয়ারকে তুমি যদি dy/dx, তার মানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে কি পাবা?
পাবো হচ্ছে প্রথম আমরা পাওয়ারটা সামনে চলে আসবে এন, এই কি বলে টুটা সামনে চলে আসবে, এর পাওয়ার এক কমবে, এক কমলে কি হবে ওয়াই ওয়ান হবে। তারপরে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে ডিওয়াই বাই ডিএক্স, কারণ কি এটা হচ্ছে ভেরিয়েবল, এখানে এক্স আর এখানে ওয়াই, তার মানে কি এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না। ক্লিয়ার? মানে যদি পড়ো না আসো, ডিফারেন্সিয়েশন যদি নাও পড়ো তো বুঝতে পারবা, এই জন্য আমি বললাম যে প্রথমে সূত্রটা হচ্ছে এমন যে যদি ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন হইতে হবে, হবে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এমন হবে। কি ছিল, এখানেও এক্স এখানেও এক্স, পরবর্তীতে আবার এই এক্স কে ডিফারেন্সিয়েশন করো, প্রথমে পাওয়ার কে করলাম, এটা পাওয়ার এক আসলো, মানে পাওয়ারটা সামনে আসলো, এক কমলো, এখন আমরা এই এক্স কে ডিফারেন্সিয়েশন করি, এটা হবে হচ্ছে ডি এক্স ডিভাইড বাই ডিএক্স, তখন কি এটা এটা কাটা থাকলো হচ্ছে ওয়ান, তার মানে আলটিমেটলি এটা যদি এই কেসের ক্ষেত্রে কি হয়েছে, প্রথমে আমরা যখন ডি এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার কে করছি, তার মানে কি প্রথমে পাওয়ার কে করলাম টু ওয়াই, টু মাইনাস ওয়ান হলো, তারপরে আমরা যখন ডিওয়াই বাই ডিএক্স করলাম, এখানে কি চলক মিল আছে, মিল নেই, এই জন্য এটা থেকে যাবে। আশা করি বুঝতে পারছো, না পড়লেও বোঝার কথা। দেখো তাহলে আহ তারপরে কি হবে, তাহলে এখানে হবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হবে হচ্ছে, তাহলে কি এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, পাবো হচ্ছে ফোর ওয়াই। এটা কি কনস্ট্যান্ট না? কনস্ট্যান্টটা সামনে চলে আসবো, আমি দেখাই দেই, ফোর এ এক্স, তার মানে কি এটা হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, আর এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওয়ান হবে। তাহলে এখানে হবে হচ্ছে শুধুমাত্র ফোর ওয়াই। একটা বিষয় লক্ষ্য করে দেখো, এখানে যদি টু দ্বারা কাটি, তাহলে এখানে পাবো হচ্ছে, আমি এখান থেকে যদি আমি লিখি যে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হবে হচ্ছে টু এ ডিভাইডেড বাই ওয়াই, এটা পাইলাম হচ্ছে এই স্পর্শকের ডাল, এই স্পর্শকের বিন্দুটা ধরে নিলাম হচ্ছে আমি এক্স নট কমা ওয়াই নট, স্পর্শকের বিন্দুটা এক্স নটের ভ্যালু কত, ওয়াই নটের ভ্যালু কত, এটা আমরা দেখবো। হুম। দেখো তাহলে এক্স নট ওয়াই নট, এখন সুতরাং যে কোন বিন্দুটা, এই স্পর্শকটা কি এই বিন্দু দিয়ে যাবে না, তার মানে কি ডালটা এই বিন্দুতে সেট করবে, তাহলে আমি লিখতে পারবো যে এক্স নট কমা ওয়াই নট বিন্দুতে, বিন্দুতে ঢাল, ঢাল এম সমান সমান হবে হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান হবে হচ্ছে, তার মানে কি হবে টু এ ডিভাইডেড বাই ওয়াই নট হবে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, আবার আরেকটা বিষয়, এই যে যে স্পর্শকটা বা পরাবৃত্তটা এই বিন্দু দিয়ে যাবে না, তাহলে এটা এই বিন্দুতে যেহেতু স্পর্শ আঁকবো, তাহলে এই বিন্দু দিয়ে গেলে তাহলে কি হবে, আমি পাবো হচ্ছে এমন যে ওয়াই নট, তার মানে কি এই বিন্দুটা কি ওই পরাবৃত্তের সমীকরণকে স্যাটিসফাইড করবে, স্যাটিসফাইড করলে আমি লিখতে পারবো ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এ এক্স নট, এটা লিখতে পারবো এখান থেকে, এটা আমি এখান থেকে লিখতে পারবো, তাহলে এটাকে আমি একটু কাজে লাগাবো, এই জন্য এটা লেখা এটা। দেখো তাহলে আমি এখন ঢাল মানে সমীকরণ নির্ণয় করবো, সমীকরণ সমান সমান কি হবে, সুতরাং সমীকরণ, সমীকরণ সমান কি হবে, ঢাল সমান সমান ওয়াই মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স নট। ফার্স্ট ইয়ার যদি পড়ে আসো অবশ্যই এগুলো বুঝতে পারার কথা, হ্যাঁ, এত ডিটেলস যদি পড়াতে যায়, মানে যদি ফার্স্ট ইয়ারটাকে কভার করতে চাই, তাহলে তো আলটিমেটলি আমি নিজেই হারিয়ে যাব। হ্যাঁ, তুমি যদি কিছুই না জানো বিষয়টা কেমন হয়ে যাবে না। এজন্যই আমি আশা করতেছি তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা পড়ে আসছো। হুম। তাহলে দেখো এখান থেকে যদি আমি ঢাল সমান সমান কি পাইছি, টু এ ডিভাইডেড বাই ওয়াই নট ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স নট, যা আছে তাই থাকলো। তাহলে দেখো এখন যদি আমি এখান থেকে ইয়ে করি, তাহলে এখান থেকে কি পাবো, আমি যদি এটাকে যদি এই পাশে এনে আহ গুণ করে দেই, তাহলে পাবো হচ্ছে, বা এটাকে যদি এই পাশে গুণ করি তাহলে পাবো হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই নট মাইনাস ওয়াই নট স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে টু এ ইন্টু এক্স মাইনাস এক্স নট, এটা পাবো। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে ওয়াই ওয়াই নট, এই ওয়াই স্কোয়ার ভ্যালু কি পাইছি, দেখো ওয়াই স্কোয়ার সমান কি পাইছি, ওয়াই স্কোয়ার সমান সমান এখান থেকে যদি বসাই দেই, তাহলে পাবো হচ্ছে আমি মাইনাস ফোর এ এক্স নট ইকুয়াল টু, এখান থেকে তাহলে কি পাবো, এখান থেকে যদি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে টু এ এক্স মাইনাস টু এ এক্স নট। তাহলে আমরা যদি এখান থেকে এই ওয়াই ওয়াই নোটকে রাখি, এখান থেকে পাবো হচ্ছে টু এ এক্স, তাহলে এটা যদি এই পাশে আসে তাহলে প্লাস পাবো হচ্ছে টু এ এক্স নট। তাহলে আলটিমেটলি আমি পাইলাম হচ্ছে ওয়াই ওয়াই নট ইকুয়াল টু টু এ কমন নিলে এক্স প্লাস এক্স নট, এক্স প্লাস এক্স নট, এটা হচ্ছে সেই স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে সেই স্পর্শকের সমীকরণ, কোন সমীকরণ থেকে, যখন ওয়াই এর উপর বর্গ ছিল তখন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখবো হচ্ছে স্পর্শকের যে এই যে যে বিন্দুটা, এই বিন্দুটা তো আমরা ধরে নিছি না, এই বিন্দুটা আমরা বের করব, কেমন? আচ্ছা এখন আমরা এই বিন্দুটা দেখব, বিন্দুটা কি হয়, কি হয় সেই বিন্দুটা। দেখো
একটা বিষয় লক্ষ্য করো, আমরা এই বিন্দুটা বের করবো, স্পর্শক বিন্দু। স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দু নির্ণয় করব, দেখো। তাহলে এখন আমরা যদি, আচ্ছা, স্পর্শক হওয়ার এটা দেখলাম। আচ্ছা, আমরা মানে নেক্সট পেজে এই বিষয়টা দেখি যে স্পর্শ বিন্দু মানে স্পর্শ বিন্দুটা কি হবে। আর একটা বিষয় আছে ওই স্পর্শক হওয়ার শর্ত টর্ত, এগুলো একটু দেখি। তাহলে আমরা এখান থেকে এটা সম্পর্কে ক্লিয়ার হইলাম যে এই সমীকরণটা এটা মাথায় রাখি, হ্যাঁ। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে, ধরো এমন যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি রেখাটি, এটা কি একটা সরলরেখা সমীকরণ। এই রেখাটি ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax পরাবৃত্তের, পরাবৃত্তের স্পর্শক হবে। স্পর্শক হওয়ার শর্ত, স্পর্শক হওয়ার শর্ত, এটা আমরা দেখবো আজকে। স্পর্শক হওয়ার শর্তটা কি, কি শর্ত স্যাটিসফাই করলে এটা আসলে পরাবৃত্তের স্পর্শক হবে, দেখো। তাহলে এই পরাবৃত্তটা কেমন হবে, চোখ বন্ধ করে এখন এঁকে দিতে পারবা, কারণ আমি তোমাদেরকে শিখাইছি। এই পরাবৃত্তটা হবে এমন যে এটা যেহেতু কেন্দ্র 0 0 মানে শীর্ষ 0 0, তার মানে হবে এমন, এদিকে যাবে, এটা হবে এখানে, তার মানে এই শীর্ষটা হবে হচ্ছে 0,0। ক্লিয়ার? এটা হচ্ছে এক্স অক্ষ নির্দেশ করে, এটা হচ্ছে ওয়াই অক্ষ নির্দেশ করে। আশা করি ক্লিয়ার। এখন আমরা মানে একটা স্পর্শক আঁকলাম, মনে করি এখান থেকে একটা স্পর্শক আঁকলাম। এই স্পর্শকটা হচ্ছে এটা, যেটা কিনা এই পরাবৃত্তকে মানে স্যাটিসফাই করতেছে। তাহলে এই স্পর্শকের সমীকরণটা এখন দেওয়া আছে, ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। ওয়াই স্কোয়ার সমান সমান ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এখন এই পরাবৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। এখন একটা বিষয় লক্ষ্য করে দেখো, আমি যদি এই সমীকরণ আর এই সমীকরণকে সমাধান করি, এই সমীকরণ আর এই সমীকরণকে সমাধান করি, মাস্ট এই বিন্দুটা পাবো। অবশ্যই পাওয়ার কথা, কারণ কি আমরা এটা এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এই সরলরেখা দুইকে সমাধান করলে এই বিন্দুটা পাই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখো এখন তাহলে আমরা দেখি যে কি শর্তটা। তাহলে আমি যদি মানে এই দুটো সমীকরণ যদি সমাধান করতে চাই, যে আমি ধরে নিলাম যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটা ধরলাম হচ্ছে 1 নং রেখা, আর ওয়াই স্কোয়ার সমান সমান 4ax, এটা ধরলাম হচ্ছে 2 নং রেখা। এখন আমি যদি 1 নং রেখা এবং 2 নং বক্ররেখা এই দুটাকে সমাধান করি, তবে কি পাবো দেখো তো। আমি এই ওয়াই এর ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিলাম, পাবো হচ্ছে এম এক্স প্লাস সি হোল স্কোয়ার সমান সমান লিখতে পাবো হচ্ছে 4ax। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমি, এটা যদি বর্গ করে দিই তাহলে পাবো হচ্ছে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc x প্লাস সি স্কোয়ার, আর এটাকে যদি এই পাশে আনি পাবো হচ্ছে -4ax = 0। তাহলে আমি মানে একটা ইয়েতে নিয়ে আসি, মানে ফরম্যাটে নিয়ে আসি, সেটা হচ্ছে এম স্কোয়ার এক্স স্কোয়ার থাকলো, এখান থেকে এক্স কে কমন নিলেই, নিলে পাবো হচ্ছে 2mc মাইনাস 4a প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, যেই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমি সমাধান করি তবে আমি মানে এক্স এর ভ্যালুগুলো পাবো। একটা বিষয় চিন্তা করে, এটা কি দ্বিঘাত সমীকরণ, তার মানে কি এটাকে সমাধান করলে আমি অবশ্যই এক্স এর দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা, মনে করি মানে দুইটা ভ্যালু তো পাবো, এটা তো শিওর যে এটা দ্বিঘাত সমীকরণ। মানে কি ত্রিঘাত সমীকরণকে সমাধান করলে তিনটা মূল পাবো, তার মানে কি এটা দ্বিঘাত সমীকরণ, তার এটাকে সমাধান করলে আমি মাস্ট দুইটা বিন্দু পাবো। এখন কথা হচ্ছে, এই যে যে স্পর্শকটা, এই স্পর্শকের ক্ষেত্রে এখানে কয়টা বিন্দু পাওয়ার কথা দেখো তো। এই স্পর্শকের ক্ষেত্রে মাত্র কি একটা বিন্দু পাওয়ার কথা না? আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে ওই ছেদক আঁকে দেখাইছিলাম, ছেদক। মনে করো ছেদক, এটা কি ছেদকের শর্তটা স্যাটিসফাই করছে না, দেখো তো। এটা একটা বিন্দু পাবো, এটা একটা বিন্দু পাবো, তার মানে কি এক্স এর দুইটা ভ্যালু পাবো, আর এক্স এর ভ্যালু গুলা ওয়াই এর মানে এই সমীকরণে বসাই দিলে তখন আমরা ওয়াই এর ভ্যালু দুইটা পাবো। তার মানে কি এটা ছেদক, যে কোন কোন বিন্দুতে ছেদ করবে এটা পাচ্ছি। বাট আমার দরকার কি, এখানে দরকার হচ্ছে স্পর্শক। এখন স্পর্শক হওয়ার জন্য তাহলে দেখো, এটা হচ্ছে একটা মাত্র বিন্দু পাবো। দেখো আমরা যখন ax স্কোয়ার প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে এক্স এর মানে এক্স এর ভ্যালু কি কি পাইতাম, -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এমন পাইতাম। এখন কথা হচ্ছে, দেখো তো এখানে দুইটা মূল বা দুইটা বিন্দু বা আনার জন্য দায়ী কে দেখো তো। এখানে দুইটা বিন্দু আনার জন্য দায়ী কে, দায়ী হচ্ছে এই পার্টটুকু না। যদি এই পার্টটুকু বাদ দিয়ে দিতাম,
বা শূন্য বানিয়ে দিতাম, তখন কি আলটিমেটলি একটা মাত্র মূল পাইতাম না এটা? তাই পাইতাম কি না? তাই পাইতাম। দেখো তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে একটা মাত্র মূল পাবো, একটা মাত্র মূল পাওয়ার জন্য কি করতে হবে, এই টোটাল বেলুনটাকে জিরো বানিয়ে দিতে হবে। এই টোটাল বেলুনটাকে জিরো বানিয়ে দিতে হবে। তাহলে জিরো বানিয়ে দেওয়ার তার মানে কি আমি লিখতে পারবো, সুতরাং সুতরাং লিখতে পারবো বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার কোনটা, এইটুকু, বি স্কোয়ার মাইনাস 4ac, 2mc - 4a হোল স্কোয়ার -4ac। এ হচ্ছে m² সি হচ্ছে c²। এটা সমান সমান শূন্য হবে। তাহলে এখান থেকে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে a² - 2ab, এটা হবে হচ্ছে 16। আচ্ছা, সরি নাকি, এটা 4ac না? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে পাবো হচ্ছে 16 a m c + 16a², তাই কি না? -4m²c² = 0। দেখো এখানটা, এটা আর এটা কাটা। আর যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে পাবো হচ্ছে 16a² সমান সমান পাবো হচ্ছে 16 a m c। এখানে 16 কাটা, এ একটা কাটা যাবে, তার মানে আমি পাবো হচ্ছে এ সমান সমান mc। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত, মানে আমি যেই শর্তটা চাচ্ছি সেই শর্তটা হচ্ছে এটা। এটাই সেই সেই শর্তটা। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে সেই শর্তটা। এটাই হচ্ছে শর্ত। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ওই যে যে আমি দেখাতে চাইছিলাম যে স্পর্শ বিন্দুটা আমি নির্ণয় করবো, তাহলে স্পর্শ বিন্দুটা এখান থেকে দেখবো স্পর্শ বিন্দুটা আসলে কি হয়। দেখো স্পর্শ বিন্দু। ওকে, স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দু, তাহলে এখান থেকে আমি এটাকে যদি আমি শূন্য বসাই দিই, তাহলে স্পর্শ বিন্দু হিসেবে কি পাবো? দেখো তো, স্পর্শ বিন্দু হিসেবে কি পাবো? আমি পাবো হচ্ছে এক্স এর এক্স এর ভ্যালু কি পাবো? এক্স এর ভ্যালু পাবো এটা, যে -b বলতে কোনটা, এই যে এইটুকুটা -b। তার মানে কি দেখো তো, এখানে মাইনাস যদি বসাই, 2mc - 4a / 2a। 2a বলতে কি বোঝাচ্ছে? 2 × a বলতে m²। দেখো আর বাকি এখন কথা হচ্ছে যে বাকি ভাইয়া এই বাকি অংশটুকু কই গেল? দেখো আমরা কিন্তু প্রমাণ করলাম যে এইটুকু শূন্য হতে হবে, কারণ কি স্পর্শক, আমরা স্পর্শ বিন্দুটা নির্ণয় করবো, তার মানে কি এটা শূন্য। তার মানে আমি শুধুমাত্র এই পার্টটুকু নিয়ে কাজ করলাম, তার মানে এখান থেকে এক্স এর ভ্যালুটা পাইলাম। দেখো এখানে এক্স এর ভ্যালু কি পাই, এখান থেকে পাবো হচ্ছে তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে 4a - 4a - 2mc / 2m²। তাহলে এখান থেকে যদি 2 কাটা দিয়ে থাকবো হচ্ছে 2a। আর যদি এখানে দেখো তো এই এমসির পরিবর্তে আমি লিখতে পারি কিনা যে এ হবে -a/m², কারণ কি আমরা 2 কাইটে দিয়েছি, তার মানে আলটিমেটলি আমি কি পাইলাম? পাইলাম হচ্ছে a/m²। এটা হচ্ছে এক্স এর ভ্যালু পাইলাম। এখন এই এক্স এর ভ্যালুটা যদি আমি ওই সমীকরণে বসাই দিই, 1 নং সমীকরণে বসাই দিই, এটা যদি আমি 1 নং সমীকরণে বসাই দিই, তবে কি পাবো? পাবো হচ্ছে ওয়াই সমান সমান m × এক্স কত, a/m² + c। তাহলে এখান থেকে কি পাই, এম কাটা গেলে তাহলে পাবো হচ্ছে লসাগু, পাবো হচ্ছে a/m + c। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমি a + mc/m। তাহলে এখান থেকে পাবো হচ্ছে উপরে পাবো হচ্ছে দেখো, আহ হ্যাঁ হ্যাঁ দেখো, তাহলে এখান থেকে পাবো হচ্ছে এমসির পরিবর্তে লিখতে পারি এ, তাহলে এটা লিখতে পারবো a + a/m। তার মানে পাবো হচ্ছে আমি 2a/m। এটাই সেই স্পর্শ মানে বিন্দুর, স্পর্শ বিন্দুর মানে কোটি। তাহলে আলটিমেটলি আমি কি পাইলাম? স্পর্শ বিন্দু কি পাইলাম? স্পর্শ বিন্দু পাইলাম হচ্ছে a/m², = 2a/m। এটা স্পর্শ বিন্দু পাইলাম হচ্ছে এটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটা হচ্ছে সেই আমার স্পর্শ বিন্দুটা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বুঝতে পারছো। দেখো তাহলে আজকে দেখো একটা বিষয় তুমি যদি লক্ষ্য করো, আজকে আমরা মানে মোটামুটি যেই সমীকরণটাকে সবচেয়ে বেশি বেস্ট করে আগালাম, সেটা হচ্ছে এইরূপ টাইপের, মানে কি ওয়াই এর উপর বর্গ থাকে এরূপ টাইপের। এখন তোমাদের জন্য একটা কাজ রেখে যাই, হ্যাঁ?
তোমাদের জন্য কাজ হচ্ছে তোমরা ট্রাই করবা যে যদি এমন থাকে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান সমান 4a × y - বিটা, এই সমীকরণের ফার্স্ট হচ্ছে চিত্রটা আঁকবা, চিত্রটা আঁকবা। তারপরে হচ্ছে এই সমীকরণ থেকে তোমরা ওই যে যে আমি যে বিভিন্ন ভ্যালুগুলা দেখালাম না, এই যেমন উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে, স্পর্শ বিন্দুগুলা মানে কি কি হবে, এই মানে বিষয়ক যে বিষয়গুলা এগুলা একটু নির্ণয় করার ট্রাই করবা, হ্যাঁ। আমি নেক্সট ক্লাসে এই সমীকরণটাকে বেস্ট করে আহ মানে তথ্যাদি দিব, এবং আমরা ব্যাট করার ট্রাই করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবা, বলতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ ভালো কিছু হবে এই প্রত্যাশা রাখি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ওকে, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।